সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের সপ্তম অধ্যায় সেট নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের জন্য সেট অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই সেট থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় এক সেট কোশ্চেন থাকবে এবং তার থেকে বড় বিষয়, তোমরা যখন ক্লাস 9-এ উঠবা তোমাদের সাধারণ গণিত বইতে সেট ও ফাংশন বলে একটা অধ্যায় থাকবে এবং এছাড়া যারা সায়েন্স নিবা তাদের উচ্চতর গণিত সেট সংক্রান্ত অনেক কিছু থাকবে। সো এই সেট অধ্যায়টা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা যদি বেসিকটা ঠিকভাবে শিখে না যাও তাহলে পরবর্তীতে তোমরা সমস্যায় পড়বে। তো সেজন্য আজকে আমরা সেট নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। তো চলো শুরু করা যাক। দেখো, সেটটা হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। অর্থাৎ তুমি যদি কয়েকটা বস্তু বা কয়েকটা সুসংজ্ঞায়িত জিনিস নিয়ে কয়েকটা সমাবেশ করো তাহলে যেটা পাবো সেটা সেট। তার মানে কেমন? ধরো 1 থেকে 5 পর্যন্ত 5টা সংখ্যা, এই 5টা সংখ্যা চাইলে একটা সেট হইতে পারে। বা ধরো তোমার বললাম তোমার পছন্দের ফলগুলো কি, তো তোমার পছন্দের ফলগুলো নিয়ে তুমি যদি সাজাও তাহলে সেটা একটা সেট হইতে পারে। বা সপ্তাহে 7 দিনের নাম, এটা একটা সেট হইতে পারে। স্বাভাবিক সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত, সেটা একটা সেট হইতে পারে। বা মনে করো সার্কভুক্ত দেশের নাম, সেগুলো একটা সেট হতে পারে, তাই না? সেট মানে হচ্ছে তোমার বস্তুর একটা সমাবেশ থাকবে, যেখানে সুসংজ্ঞায়িত বস্তুর একটা সমাবেশ থাকবে। সেটা হতে পারে জোড় সংখ্যা, সেটা হতে পারে বিজোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, বা তোমার পছন্দের মুভি হইতে পারে, তোমার পছন্দের নাটক, তোমার পছন্দের ফল ফুল, সব কিছু মিলে সেট হতে পারে। দেখো, আমরা কিন্তু দৈনন্দিন জীবনে সেট কথাটা অনেকবার ইউজ করে থাকি। যেমন তোমরা মনে করে দেখো, আমরা ইউজ করে থাকি সোফা সেট বা ডিনার সেট, এরকম বলে থাকি। দেখো, সোফা সেটের মধ্যে কী থাকে? সোফা থাকে, সোফার বালিশ থাকে, মানে কুশন যেটাকে বলে, তারপর সোফার কভার থাকে। তো এই সবগুলো মিলে একটা সেট হয়। তো আশা করি সেট জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন দেখো, সেটের যে উপাদানগুলো আমরা লিখবো, সেটের উপাদানের কোনো পুনরাবৃত্তি নেই। সেটের উপাদানের কোনো পুনরাবৃত্তি নাই। সেটের উপাদানের কোনো পুনরাবৃত্তি বা ক্রম নাই। এই কথাটার অর্থ কি? দেখো, আমরা যে সেটটা লিখবো সেই সেটের যে উপাদানগুলো থাকবে, কোন উপাদানটাকে আমরা দুইবার ইউজ করব না। যেমন দেখো, তুমি যদি এমন লেখো 1 2 3, আবার লেখো 1 2 3, এমন লেখা যাবে না। সেটের উপাদানে কোনো আমরা এক জিনিস দুইবার ইউজ করব না, এক জিনিসটাকে একবারই, কোনো পুনরাবৃত্তি করব না। অর্থাৎ সেটের মধ্যে ধরো আমি সংখ্যা লিখলাম 1 2 3 4 5, ঠিক আছে, সেটা একটা সেট। বাট তুমি যদি এমন লেখো যে 1 2 3 4 5, আবার তুমি 1 লিখলে, এরকম লেখা যাবে না। সেটের কোনো উপাদানের পুনরাবৃত্তি হবে না, অর্থাৎ একটা উপাদান দুইবার বসবে না। এবং ক্রমণের কথাটার অর্থ যে নট নেসেসারি তোমাকে 1 2 3 4 5 করে সাজাতে হবে। তুমি চাইলে উল্টা দিক দিয়ে 5 4 3 2 1 সাজাতে পারো, 2 3 5 1 এরকম লিখতে পারো। অর্থাৎ সেটটাকে তুমি যেভাবে খুশি ডিফাইন করতে পারো, কোনো পুনরাবৃত্ত করা থাকবে না সেখানে, এবং কোনো ক্রম থাকবে না। সেটটাকে প্রকাশ করা হয় ইংরাজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে, যেমন এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড। ইংরেজি বর্ণমালার যে বড় হাতের অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলো দিয়ে আমরা সাধারণত সেটটাকে প্রকাশ করে থাকি। একটা সেটকে আমরা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করে থাকি। এবং সেটের যে উপাদানগুলো, অর্থাৎ সেটের ভিতরে যেগুলো থাকবে সেগুলোকে আমরা ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করি, ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর। যেমন তুমি যদি লিখতে চাও এ বি সি বা এক্স ওয়াই জেড, ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর দিয়ে আমরা সেটের উপাদানকে প্রকাশ করি। আর যদি নাম্বার লেখো তাহলে তো নাম্বারের তো আর কোনো ছোট বড় নাই, নাম্বার 1 2 3 4 5 সেগুলো সেটের উপাদান। আর আরেকটা জিনিস, সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি। অর্থাৎ একটা সেটকে প্রকাশ করার জন্য তোমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে, এবং এই ব্র্যাকেটের মধ্যে তুমি উপাদানগুলো লিখলে একটা সেট হবে। এবং সেটটাকে আমরা প্রকাশ করব ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে। দেখো, আমি যদি একটা উদাহরণ তোমাকে দিই, ধরো এ একটা সেট এ, তো এ সেটের উপাদান সংখ্যা ধরো 1 থেকে 5 পর্যন্ত, তাহলে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিব এবং 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো লিখবো, 1 2 3 4 5, এ একটা সেট হলো। আবার ধরো এক্স একটা সেট, এই তিনটা ধরো তোমার পছন্দের ফল, আম জাম আর কাঁঠাল। তাহলে এই যে এক্সটা দেখছো, এই এক্সটা একটা সেট যেখানে আম জাম কাঁঠাল এগুলো হচ্ছে তার উপাদান, এবং এই উপাদানগুলো আমরা অলওয়েজ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো। তো এইটা দ্বারা আমরা সেটটাকে প্রকাশ করে থাকি। এখন সেটকে দুইভাবে প্রকাশ করা যায়। সেট প্রকাশের পদ্ধতি দুইটা। সেট প্রকাশের পদ্ধতি দুইটি।
সেটকে আমরা দুইটা পদ্ধতিতে প্রকাশ করি। সেট প্রকাশের পদ্ধতি দুইটি। একটা হচ্ছে তোমার তালিকা পদ্ধতি, একটা হলো তোমার তালিকা পদ্ধতি, এবং আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা সেটকে দুইভাবে প্রকাশ করতে পারি, দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে তোমার তালিকা পদ্ধতি এবং আরেকটা হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতি। দুইটা পদ্ধতিতে আমরা সেটটাকে প্রকাশ করতে পারি। এখন আসি তালিকা পদ্ধতিটা আসলে কি। দেখো, তালিকা পদ্ধতি এই জিনিসটা নিয়ে এখন আমি তোমাদেরকে বোঝাবো যে কোনটা তালিকা পদ্ধতি। দেখো, যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সরাসরি সুনির্দিষ্টভাবে দেওয়া থাকবে, সরাসরি এবং সুনির্দিষ্টভাবে দেওয়া থাকবে, সুনির্দিষ্টভাবে। অর্থাৎ যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সরাসরি এবং সুনির্দিষ্টভাবে যদি দেওয়া থাকে, তাহলে সেই সেট প্রকাশের পদ্ধতিটিকে আমরা তালিকা পদ্ধতি বলবো। যেমন দেখো, একটা সেট, সেটের আমি লিখলাম 2, 4, 6, তিনটা সংখ্যা লিখলাম। দেখো, আমি জোড় সংখ্যা লিখছি 2, 4, 6, এবং দেখো এখানে আমি সরাসরি লিখছি বা সুনির্দিষ্টভাবে দেখা যাচ্ছে যে এখানে কোনো রকম কোনো শর্ত বা কোনো অন্য কিছু না দিয়ে আমি সরাসরি সেটের উপাদানগুলো দেখাচ্ছি যে একটা সেট, এবং সেটের উপাদানটা হচ্ছে তোমার 2, 4 এবং 6। তাহলে এই যে সেটটা হচ্ছে তালিকা পদ্ধতিতে আছে। এবং দেখো, আমি লিখলাম বি আর একটা সেট। বি সেটটা হচ্ছে ধরো তোমার আগের মতো করে তোমার পছন্দের ফল আম, জাম এবং কাঁঠাল। দেখো, এখানে কিন্তু আমি কোনো রকম বলি নাই যে এটা তোমার পছন্দের ফল, আমি সরাসরি ফলের নামগুলো উল্লেখ করে দিছি। অর্থাৎ সরাসরি আমি ফলের নামগুলো এখানে বলে দিছি, আম, জাম, কাঁঠাল। তো এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে আমরা বলবো তালিকা পদ্ধতি। তাহলে আমরা আসি, সেট প্রকাশের পদ্ধতি আমাদের দুইটা। তালিকা পদ্ধতিটা হচ্ছে যেখানে উপাদানটা সরাসরি এবং সুনির্দিষ্টভাবে দেওয়া থাকবে, সেটা হচ্ছে আমার তালিকা পদ্ধতি। দেখো, এরপরে আসি সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে তোমার সেটের উপাদান সরাসরি উল্লেখ থাকবে না, অর্থাৎ সেট গঠন পদ্ধতিতে তুমি সেটের উপাদানকে সরাসরি পাবা না। এখানে একটা শর্ত দেওয়া থাকবে, সেই শর্তের মাধ্যমে তোমাকে সেই সেটটা ডিফাইন করা থাকবে, সেই শর্তের মাধ্যমে তুমি সেটটা প্রকাশ করবা। সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, যেখানে উপাদানগুলো সরাসরি থাকবে না। যেমন কি, ধরো আমি একটা সেট লিখলাম তোমার পছন্দের ফলসমূহ, তোমার পছন্দের ফলসমূহ। এখন দেখো, এখানে কিন্তু আমি আম, জাম বা কাঁঠাল লিখি নাই, সরাসরি কিন্তু আমি ফলের নামগুলো বলি নাই। সরাসরি ফলের নামগুলো না বলে আমি কি বললাম, তোমার পছন্দের ফল, অর্থাৎ তোমার যে পছন্দের ফলগুলো। তাহলে এখানে আমি একটা সরাসরি না বলে একটা শর্তের মাধ্যমে বোঝাচ্ছি। বা ধরো আমি এমনভাবে বললাম যে স্বাভাবিক সংখ্যার একটা সেট হবে যেটা 5 থেকে ছোট, স্বাভাবিক সংখ্যার সেট যা 5 থেকে ছোট। দেখো, স্বাভাবিক সংখ্যার সেট যা 5 থেকে ছোট। তাহলে 5 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1, 2, 3 এবং 4। তাহলে দেখো, এখানে কিন্তু আমি চাইলে বিকে 1, 2, 3, 4 লিখতে পারতাম, কিন্তু আমি তা না লিখে কি করছি, বিটাকে একটা শর্তের মাধ্যমে দিয়ে বোঝাইছি যে বি একটা সেট যেটা স্বাভাবিক সংখ্যার সেট হবে এবং যেটা 5 থেকে ছোট হবে। আমি কিন্তু এখানে কোনো সরাসরি উপাদান লিখি নাই। তবে তাহলে এই পদ্ধতিকে বলা হয় সেট গঠন পদ্ধতি। এখন আমি যে এইভাবে লিখলাম, এইভাবে আসলে সেট গঠনটাকে প্রকাশ করা হয় না। আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য এইভাবে শর্তটা লিখছি। শর্তটা লেখা হয় একটু অন্যভাবে। দেখো, আমি শর্তটা তোমাদেরকে দেখাই যে কিভাবে সেট গঠন পদ্ধতিতে লেখা হয়। সেট গঠন পদ্ধতিতে লেখা হয়, ধরো এই এক্স সেটের উপাদান হবে এক্স, যেটা এইভাবে লেখা হয় এক্স যেন এক্স। এই চিহ্নটাকে আমরা বলবো যেন, এই চিহ্নটাকে আমরা কি বলবো, যেন। পড়ার সময় বলবো যেন। এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা, এক্স যেন এক্স। আচ্ছা, আমরা বলবো যে এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা এবং এক্স 5 থেকে ছোট, তাই না? দেখো, এক্সটাকে 5 থেকে ছোট, এটা আমার ছোট চিহ্ন, তাই না? দেখো, এই যে হা করা মুখটা আছে 5-এর দিকে, তার মানে 5 বড় এবং এক্স ছোট।
তার মানে দেখো এখানে যেভাবে আমি লিখছি ফরম্যাটে, এই ফরম্যাট দিয়ে তোমার আসলে সেট গঠন পদ্ধতিটাকে প্রকাশ করা হয়। লেখা হয় যেন এক্স স্বাভাবিক সংখ্যা এবং এক্স 5 থেকে ছোট। এই যে শর্তের মাধ্যমে প্রকাশ করাটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। বা এটাকে এমনভাবে লেখা যায় এক্স বিলংস টু, এইভাবে আরেকভাবে লেখা যায় এক্স, এই যে ব্যাকা ইটা দেখছো এটাকে বলি আমরা বিলংস টু, এক্স বিলংস টু এন কমা দিয়ে এক্স 5 থেকে ছোট। এবং এখানে তুমি চাইলে এবংও লিখতে পারো। এক্স বিলংস টু এন দ্বারা বোঝাচ্ছে শর্তটা, দেখো বিলংস টু এটা দ্বারা বোঝাই আমরা বিলংস টু, অর্থাৎ এক্সটা হচ্ছে বিলংস টু এন, এই এন দ্বারা বোঝায় হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তো এই যে দেখো এখানে কিন্তু আমরা সব শর্ত ইউজ করতেছি। তো এই জিনিসগুলোকে আমরা বলবো সেট গঠন পদ্ধতি, যেখানে আমার উপাদান সরাসরি থাকবে না, কোনো শর্তের মাধ্যমে আমার দেওয়া থাকবে, সেটাকে আমরা বলবো সেট গঠন পদ্ধতি। আর যদি সরাসরিভাবে আমাদের দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে বলবো তালিকা পদ্ধতি। তাহলে ধরো তোমাকে একটা সেট দিয়ে দিল যে পি একটা সেট, বললো এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা এবং এক্স 3 থেকে ছোট। তার মানে এই সেটের উপাদানগুলো কী হবে, তুমি যদি এই সেটটাকে তালিকা পদ্ধতিতে আনো তাহলে সেটের উপাদান হবে 1 2, যেহেতু 3 থেকে ছোট বলছে তাই না, তাহলে 1 এবং 2, এবং অবশ্যই এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো। তো এইভাবে একটা সেট গঠন পদ্ধতিতে যদি সেট থাকে সেটাকে আমরা চাইলে তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। বা যদি এমন থাকে যে এক্স যেন এক্স, ধরো বললো 8 এর গুণনীয়ক, তো 8 এর গুণনীয়ক ধরো থাকলো এইভাবে যে কিউ একটা সেট এক্স যেন এক্স 8 এর গুণনীয়ক, দেখো তাহলে 8 এর গুণনীয়কগুলো হবে হচ্ছে কিউ সেটের উপাদান সংখ্যা। তাহলে তোমাকে ফার্স্ট কি করতে হবে, 8 এর গুণনীয়ক বের করতে হবে। দেখো 8 এর গুণনীয়ক আমরা বের করি, 8 এর গুণনীয়ক হচ্ছে 8কে ভাঙানো যায় 1 গুণ 8 দিয়ে, 2 গুণ 4 দিয়ে, তাই না? আর কোনো কিছু দিয়ে কি 8কে বানানো যায় না, যায় না। তাহলে দেখো 8 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 8। তাহলে তোমার কিউ সেটকে তুমি যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে কিউ সেটটা হবে 1 2 4 8। তো তাহলে চাইলে আমরা যে কোনো সেট গঠন পদ্ধতিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। তো এই হলো একটা সেটকে প্রকাশ করার দুইটা পদ্ধতি, এই দুইটা পদ্ধতিতে সেটকে প্রকাশ করা হয়। আচ্ছা, এরপরে আমরা দেখব সেটের আরও কিছু শ্রেণীবিভাগ দেখব। সসীম সেট। সসীম সেটটা কি, যে সেটের উপাদান গণনা করা যায়, গণনা করা যায়, অর্থাৎ তুমি উপাদান গুণে বের করতে পারবা, সেই সেটকে আমরা বলবো সসীম সেট। যে সেটের উপাদান তুমি গণনা করে বের করতে পারবা, অর্থাৎ যে সেটের উপাদানগুলোর একটা লিমিটেশন থাকবে, সেই সেটকে আমরা বলবো সসীম সেট। যেমন আমাদের আগে দেখা প্রত্যেকটা উদাহরণ একটা সসীম সেট। যেমন আমি লিখতে পারি এ সমান তোমার 1 3 5 7 9। দেখো এই একটা সেট আমি লিখলাম, এখানে দেখো এ এর উপাদান কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, আমি গণনা করে বের করতে পারছি। তার মানে আমি গণনা করে যতগুলো সেট বের করতে পারবো সবই সসীম সেট। যদি এমন থাকে বি একটা সেট এমনভাবে থাকলো 1 2 3 4 ডট 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 দিয়ে এখানে আসলো 100। এখন তোমার মনে হতে পারে যে কি ব্যাপার, এই সেটের উপাদান সংখ্যা তো আমি গুণে বের করতে পারতেছি না, তাই না? যে এখানে ডট ডট দেওয়া আছে, তার মানে এখানে আরও অনেক সংখ্যা আছে। কিন্তু না, তুমি যদি একটু চিন্তা করো তাহলে দেখো 1 2 3 4 অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মতো করে যাচ্ছে 1 2 3 4 করে, এবং সর্বশেষ পদটা হচ্ছে 100। তার মানে এখানে নিশ্চয়ই 4 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো আছে। তার মানে তুমি যদি অর্থাৎ তুমি যদি গণনা করতে চাও তুমি কিন্তু গুণে বের করতে পারবো যে এখানে 100টা পদ আছে, 1 2 3 4 5 6 7 8 এমন করে তুমি গুণে বের করতে পারবা। তো গুণে বের করতে পারা অর্থাৎ গণনা করা যায় এমন সেটকে আমরা সসীম সেট বলবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপরে আসে অসীম সেট। নাম শুনে বুঝতে পারছো, এই সেটের উপাদান সংখ্যা আমরা গুণে বের করতে পারবো না, অর্থাৎ যে সেটের উপাদান গণনা করে বের করা যায় না।
অসীম সেটটা হচ্ছে কি, যে সেটের উপাদান তুমি গণনা করে বের করতে পারবে না। যেমন দেখো আমি যদি লিখি পি একটা সেট, এবং পি সেটকে আমি এইভাবে লিখলাম যে 1 2 3 4, এবং এই পাশে এভাবে আমি অসংখ্য ডট 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 দিয়ে আমি রেখে দিলাম, কোনো শেষ পদ আমি লিখলাম না। এখন তুমি কি আমাকে বলতে পারবা যে শেষ পদটা কত? এটার তো কোনো লিমিটেশন নাই। আমি 1 2 3 4 5 6 7 8 9 10 100 200 1000 10,000 1 কোটি 2 কোটি 1000 মাইল পর্যন্ত চলে যাবো, এবং সেখানে কোনো শেষ বলা নাই। অর্থাৎ আমি যাইতে থাকতে পারি। সো এই সেটটা তুমি চাইলেও গুণে অর্থাৎ গণনা করে বের করতে পারবো না যে এই সেটের উপাদান সংখ্যা কয়টা। তার মানে অসীম সেটটা হচ্ছে যে সেটের উপাদান তুমি গণনা করে বের করতে পারবো না, সেটা হচ্ছে অসীম সেট। বুঝাতে পারছি? আচ্ছা, এরপর হচ্ছে আমার ফাঁকা সেট। ফাঁকা সেট, ফাঁকা সেটটা কেমন? যে সেটে কোনো উপাদান থাকবে না। ধরো একটা সেট আমি বললাম যে সেটে কোনো উপাদান নেই। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা উপাদান নেই তাহলে সেটা সেট হলো কীভাবে? ধরো তুমি একটা গার্লস স্কুলে পড়ো, অর্থাৎ তুমি একটা বালিকা বিদ্যালয়ে পড়ো। এখন আমি বললাম যে হবিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় বা হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে, ধরো সেটা মেয়েদের স্কুল, তাহলে হবিগঞ্জ বালিকা বিদ্যালয়। তো হবিগঞ্জ বালিকা বিদ্যালয়ে ছেলেদের নাম বা ছেলেদের সংখ্যা, এমন একটা সেট আমি বললাম, যে একটা সেট যেটা বোঝাবে যে একটা মেয়েদের স্কুলে ছেলেদের সংখ্যা বা মেয়েদের স্কুলে ছেলেদের কয়েকটা নাম, এমন একটা সেট। এখন তুমি আমাকে বলো, বালিকা বিদ্যালয় বা মেয়েদের স্কুলে কি ছেলেরা পড়ে না? তাহলে এই সেটটা তুমি কি পাবা? কোনো উপাদান কি পাবা? তোমার তো বালিকা বিদ্যালয়ে কোনো ছেলেই পড়াশুনো করে না, তাহলে এই সেটে তুমি কোনো উপাদান পাবা না। তাহলে যে সেটে কোনো উপাদান পাওয়া যাবে না সেটা। বা আমি বললাম পি একটা সেট, যে পি সেটটা বোঝাচ্ছে যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ সংখ্যা, মানে বাংলাদেশ যতবার ফুটবল ওয়ার্ল্ড কাপ জিতছে বা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতছে, এরকম একটা জিনিস। দেখো বাংলাদেশ কিন্তু কখনো ফুটবল ওয়ার্ল্ড কাপ জিতে নেয়, বা ক্রিকেটে তোমার যারা মেইন টিম তারা কিন্তু কখনো ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ জিতে নেয়। তাহলে এই সেটটা ফাঁকা সেট, এখানে কোনো উপাদান পাবো না। তাহলে ফাঁকা সেট হচ্ছে যার কোনো উপাদান থাকবে না, সেটা হচ্ছে ফাঁকা সেট। তো ফাঁকা সেটকে দুইভাবে প্রকাশ করা যায়। একটা মনে রাখবা, তুমি চাইলে শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবে রেখে দিতে পারো, ভিতরে কোনো কিচ্ছু রাখা যাবে না। এটা দ্বারা আমাকে ফাঁকা সেট বোঝাতে পারবো, যে শুধুমাত্র তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবা, মাঝখানে কিছু না, এটা একটা ফাঁকা সেট বোঝাতে পারে। অথবা তুমি চাইলে এটার পরিবর্তে শুধুমাত্র এরকমভাবে লিখতে পারো, এটা ফাঁকা সেট বোঝায়, বা এটাকে এভাবে লেখা যায়, এই যে এটা একটা ফাঁকা সেট। তুমি চাইলে এখান থেকে ফাঁকা সেট এভাবে, অর্থাৎ তুমি চাইলে শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, অথবা এই চিহ্নটা ব্যবহার করতে পারো, এই চিহ্নটা দ্বারাও ফাঁকা সেট বোঝায়। তাহলে তুমি এমন করলে কিন্তু আবার হবে না যে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিলে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবার ফাঁকা দিলে, তাহলে এটা কিন্তু তোমার টোটালি ক্রস, এটা কিন্তু ভুল। সো হয় তোমাকে শুধুমাত্র ফাঁকা চিহ্ন ব্র্যাকেট চিহ্ন দিতে হবে, তাহলে তোমাকে শুধুমাত্র ফাঁকা চিহ্ন দিতে হবে। তো এটাই হচ্ছে ফাঁকা সেট। আচ্ছা, এরপরে আমরা দেখব উপসেট। উপসেট দেখবো এরপরে আমরা। উপসেটটা কি জিনিস? দেখো উপসেট হচ্ছে, ধরো তোমার একটা সেট আমি আছে এখানে, এই সেটটা হচ্ছে 2 4 6, এই একটা সেট 2 4 6 একটা সেট। এখন এই সেটটা থেকে তুমি যতগুলো সেট তৈরি করতে পারবা নতুনভাবে, সেই ততগুলো সেটকে উপসেট বলা হয়। অর্থাৎ একটা মেইন সেট থেকে তুমি যতগুলো সেট তৈরি করতে পারবা, একটা মেইন সেটের উপাদানগুলো নিয়ে তুমি যতগুলো নতুন নতুন সেট তৈরি করতে পারবা, সবগুলোকে উপসেট বলা হয়। যেমন দেখো আমি চাইলে এখান থেকে বি একটা সেট দিয়ে শুধুমাত্র দুই নিয়ে একটা সেট তৈরি করতে পারি, বা সি একটা সেট নিয়ে শুধুমাত্র 4 তৈরি করতে পারি, বা শুধুমাত্র 6 তৈরি করতে পারি, বা তুমি চাইলে 2 এবং 4 নিয়ে একটা সেট তৈরি করতে পারো, কেউ চাইলে 2 এবং 6 নিয়ে একটা সেট তৈরি করতে পারে। তো দেখো এখানে 2 একটা সংখ্যা নিয়ে আমি সেট তৈরি করছি, 4 নিয়ে একটা সেট তৈরি করতে পারছি, 2 এবং 4 নিয়ে একটা সেট তৈরি করতে পারছি, 2 এবং 6 নিয়ে একটা সেট তৈরি করতে পারছি। তো তার মানে হচ্ছে একটা মেইন সেট তুমি যত প্রশাখাদ্য তৈরি করতে পারবা, সেগুলোকে তার উপসেট সংখ্যা বলা হয়। তাহলে যদি আমি এই সেটটার জন্য উপসেট তৈরি, তাহলে দেখো এই ধরো এই একটা সেট, এই সেটের উপাদান সংখ্যা 1 3 5, এবং এই সেটের আমি উপসেট সংখ্যা বের করতে চাই। তাহলে এই সেটের উপসেট হবে কি কি? দেখো শুধু 1 নিয়ে একটা তৈরি করা যায়, শুধু 3 নিয়ে তুমি চাইলে তৈরি করতে পারো একটা সেট, শুধুমাত্র 5 নিয়ে একটা সেট তৈরি করতে পারো, 1 এবং নিয়ে একটা সেট তৈরি করতে পারো, 1 এবং 5টা সেট তৈরি করতে পারো, 3 এবং 5 নিয়ে একটা সেট তৈরি করতে পারো। তাই আবার তুমি চাইলে এটা উপাদান নিয়ে, অর্থাৎ 1 3 5 তিনটা উপাদান একটা সেট করতে পারো। এবং আরেকটা জিনিস মনে রাখবা, একটু আগে তোমার ফাঁকা সেট পড়ে, সব ফাঁকা সেট যে কোনো সেটের জন্য উপসেট, অর্থাৎ সেটটাকে তুমি যে কোনো সেটের উপসেট হিসেবে লিখতে পারবা। তো এই যে এই সেটটা, এর জন্য আমার উপসেটগুলো হচ্ছে 1 3 5 1 3 1 5 3 5 1 3 5 এবং ফাঁকা। তুমি যদি এখানে উপসেট সংখ্যা গুণে দেখো 1 2
3 4 5 6 7 8, 8টা উপসেট সংখ্যা এখানে আছে। এখন এই জিনিসটা মনে রাখবা যে যে উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, উপসেট সংখ্যা নির্ণয়। দেখো উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, যেখানে nটা হচ্ছে উপাদান সংখ্যা, অর্থাৎ একটা সেটের যে উপাদান সংখ্যা সেই উপাদান সংখ্যা যদি n হয় তাহলে তার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। যেমন দেখো এখানে এই সেটের উপাদান সংখ্যা ছিল 1টা 2টা 3টা, তাহলে তুমি যদি n এর জায়গায় 3 বসাও 2 টু দি পাওয়ার কিউব, 2 টু দি পাওয়ার কিউব মানে 2 3 বার গুণ, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে এই সেটের উপসেট সংখ্যা হচ্ছে 8টা। সেমভাবে ধরো বি একটা সেট, বি সেটের উপাদান হচ্ছে 1 3 5 7, তাহলে বি সেটের উপাদান তুমি যদি গুণে দেখো 1 2 3 4, অর্থাৎ এখানে n এর মানটা হচ্ছে 4, তাহলে তুমি যদি 2 টু দি পাওয়ার 4 করো তাহলে দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8 এবং 8 দুগুণ 16, তাহলে এই যে বি সেটের উপাদান সংখ্যা হবে 16। তো এইভাবে তুমি চাইলে এমসিকিউর জন্য যে কোনো সেটের উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n দিয়ে বের করতে পারো। আচ্ছা, তাহলে উপসেট গেল। উপসেটের পরে আমরা শিখব সার্বিক সেট। সার্বিক সেট সার্বিক সেট হচ্ছে আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয় তাহলে সেই সেটকে আমরা সার্বিক সেট বলবো। অর্থাৎ মনে করো তুমি কয়েকটা সেট নিয়ে আলোচনা করছো, a সমান 1 2 1 2 3, বি সমান ধরো 2 4 5, সি সমান মনে করো 1 1, তারপর হচ্ছে মনে করো 3 5 7, এই কয়েকটা সেট নিয়ে তুমি ধরো আলোচনা করছো। এখন এই সেটগুলো যদি কোনো একটা সেটের উপসেট হয় তাহলে সেই যে মেইন সেট, এই মেইন সেটটাকে আমরা সার্বিক সেট বলবো। অর্থাৎ ধরো মেইন একটা সেট আছে ইউ, এই ইউ এর মধ্যে ধরো এরকম আছে 1 2 3 4 5 6 7। দেখো এই যে এর উপাদান সংখ্যা আমি লিখছি 1 2 3, দেখো এই যে এটাকে কিন্তু আমি ইউ এর মধ্যে থেকে লিখতে পারি যে 1 2 3, এই ইউ এর একটা উপসেট কিন্তু এ হিসেবে বলতে পারি। আবার দেখো বি কে লিখতে 2 4 5, দেখো ইউ এর আরেকটা উপসেট কিন্তু 2 4 5। আবার দেখো সি কে আমি লিখছি 1 3 5 7, দেখো ইউ এর মধ্যে 1 3 5 7 আছে, তার মানে এই সিটাও কিন্তু ইউ এর একটা উপসেট। তাহলে এই যে ইউটাকে আমি বলবো সার্বিক সেট। অর্থাৎ তুমি যতগুলো সেট নিয়ে আলোচনা করবে সেই সবগুলো সেট যদি কোনো একটা মেইন সেটের উপসেট হয় তাহলে এই মেইন সেটটাকে সার্বিক সেট বলবো। সার্বিক সেটকে ইউ দিয়ে প্রকাশ করা হয়, মনে রাখবা। ঠিক আছে, তো সার্বিক সেটের পরে আমরা দেখব পূরক সেট। পূরক সেটটা কি? পূরক সেট হচ্ছে ইউ এর বাইরে ধরো এ একটা সেট, এই সেটটা হচ্ছে 1 3 5, এবং সার্বিক সেট ইউ হচ্ছে 1 2 3 4 5 6। ধরো এ একটা সেট তোমার দেওয়া আছে এবং ইউ একটা সার্বিক সেট দেওয়া আছে যেটার উপাদান হচ্ছে 1 2 3 4 5 6। এখন তোমাদের পূরক সেটটা হচ্ছে এই যে এ সেটটা ইউ এর বহির্ভূত বাকি সদস্য নিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে এ এর পূরক সেট। আমি যদি এ এর পূরক সেট বের করতে চাই তার মানে এই যে এ এর উপাদানগুলো আছে এই এ এর উপাদানগুলো বাদে সার্বিক সেটের বাকি যে উপাদানগুলো সেইগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেটাই পূরক সেট। পূরক সেটকে এর মাথায় এরকম প্রাইম দিয়ে প্রকাশ করা হয় অথবা এর মাথায় এরকম ছোট একটা সি দিয়ে প্রকাশ করা হয়, এটাকে পূরক সেট বলে। তাহলে পূরক সেটটাকে আমরা কীভাবে ডিফাইন করতে পারি? দেখো এভাবে, এ সি সমান লিখতে পারি ইউ বিয়োগ এ, অর্থাৎ ইউ থেকে এটাকে বাদ দিলে বাকি যে উপাদানগুলো থাকবে সেটা হচ্ছে পূরক সেট। যেমন দেখো এখানে ইউ সমান কী ছিল 1 2 3 4 5 6, সেখান থেকে তুমি যদি এর উপাদানগুলো বাদ দিয়ে দাও অর্থাৎ এর উপাদান বাদে যে উপাদানগুলো থাকবে সেটা নিয়ে যে সেট তৈরি হবে সেটা হচ্ছে পূরক সেট। দেখো 1 3 5 যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে দেখো থাকছে কত 2 4 এবং 6। তো এই যে 2 4 6 যে নিয়ে যে সেটটা তৈরি হলো সেটা হচ্ছে এ এর পূরক সেট। তো এগুলো হচ্ছে তোমার একটা সেটের বেসিক ধারণা, এবং এরপরে সেটের বিভিন্ন প্রক্রিয়া আছে, অর্থাৎ সেটের বিভিন্ন অপারেশন আছে, সংযোগ সেট 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 নিশ্চিত সেট, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো এবং এরপরে আমরা আমাদের বইয়ের প্রশ্নগুলো সলভ করব। তো এটা ছিল আমাদের প্রথম ক্লাস। তোমরা নেক্সট ক্লাস দেখার জন্য আমার চ্যানেলের সাথে থেকো। আজকে এই পর্যন্ত।